ঈদের ছুটিতে বেড়েছে দুর্ঘটনা। অর্ধেকে মোটরসাইকেল ও অটোরিকশা। 6 দিনে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে চিকিৎসা নিয়েছেন 1340 জন। বেশিরভাগ পাম্পে মিলছে না পেট্রোল, অকটেন। ব্যাংক বন্ধ থাকায় সংকট, বলছেন মালিকরা। সরবরাহ বাড়ানো হয়েছে, জানালেন জ্বালানি মন্ত্রী। চিকিৎসার নামে প্রতারণা। শ্যামলীর ডক্টরস কেয়ার হাসপাতাল সিলগালা। সরিয়ে নেওয়া হলো রোগীদের। সারা দেশে অভিযানের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর। দেশে যক্ষ্মা রোগী বাড়লেও বন্ধ আন্তর্জাতিক সহায়তা। শঙ্কা দেখা দিয়েছে নিয়ন্ত্রণ কর্মসূচির ভবিষ্যৎ নিয়ে। প্রাথমিকে ভর্তিতে ক্যাচমেন্ট পদ্ধতি অনুসরণের পরামর্শ। পদ্ধতি যাই হোক, শিশুদের উপর চাপ কমানোর আহ্বান সবার। এবং 5 দিনের জন্য ইরানের জ্বালানি স্থাপনায় হামলা স্থগিতের ঘোষণা ট্রাম্পের। যুদ্ধ শেষ করতে আলোচনার দাবি, তেহরানের অস্বীকার। ঈদের শুভেচ্ছা সবাইকে। দেখছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। এবার জানাবো খবরের বিস্তারিত। আপনাদের সাথে আছি আমি কাঞ্জুম কৌরি। এবার ঈদের ছুটিতে মৃত্যুর মিছিল সড়কে। এর অর্থে কি মোটরসাইকেল ও অটোরিকশা দুর্ঘটনা। ঈদের দ্বিতীয় দিনে প্রাণ গেছে অন্তত 24 জনের। আর 6 দিনে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে চিকিৎসা নিয়েছেন 1340 জন। এর মধ্যে শুধু সড়ক দুর্ঘটনার শিকার 314 জন। এজন্য উৎসবে অসচেতনতা ও সড়কে দায়িত্বরতদের গাফিলতি দেখছেন বিশেষজ্ঞরা। ঈদের দিন আনন্দে মোটরসাইকেলের বেপরোয়া গতিতে হাসপাতালে নিয়ে এসেছে সিরাজগঞ্জের এসএসসি পরীক্ষার্থী রোহিত শেখকে। পা ভেঙে এখন কাতরাচ্ছেন জাতীয় অর্থোপেডিক হাসপাতালের বিছানায়। ওই বাইকে থাকা 3 বন্ধুর একজন মারা গেছেন। ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় বাকি 2 জন। এদিকে চলে আসে, সরাসরি আমাদের গাড়ির সাথে ওটা লেগে গেছে সামনাসামনি। গতি ছিল ভালোই, যে ড্রাইভ করছিল ওরে হসপিটালে নিয়ে গেছে। তারপরে আমার নিয়ে গেছে, পরে হসপিটালে নিয়ে যাওয়ার পরে কিছুক্ষণ পরে শুনেছি মারা গেছে। এদিকে ব্যবসার কাজে বেরিয়ে সিএনজি অটোরিকশার বেপরোয়া গতির কারণে সেতু থেকে নদীতে পড়ে যান নবাবগঞ্জের সুমন। ঈদের আগে এমন দুর্ঘটনায় উৎসবের আনন্দ মাটি পরিবারের। টার্নিং আছে ব্রিজে, রানিং গতি খুব। আমি বলছিলাম সিএনজি ড্রাইভারে আসতে যাইতে, সে ব্রিজে উপরতে ফেলাছে। মোটামুটি 35-40 ফিট হবে। সিএনজি আমার এই পায়ের উপর আছিল বামে। দেশের বিভিন্ন স্থানে ঘটা দুর্ঘটনায় এমন অনেকে এখন জাতীয় অর্থোপেডিক হাসপাতালে ভর্তি, যাদের পরিবারের ঈদ আনন্দের পরিবর্তে নেমে এসেছে চরম উৎকণ্ঠা। চিকিৎসকরা বলছেন, অন্য যে কোনো সময়ের চেয়ে ঈদের সময় দুর্ঘটনার রোগী বেশি চিকিৎসা নিতে আসেন। এদের মধ্যে অনেকেই বাইক ও অটোরিকশা দুর্ঘটনার শিকার। 1340 জন পেশেন্ট অ্যাটেন্ড করছে টোটাল। তার মধ্যে 314 জন হচ্ছে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, এবং এর মধ্যে আবার 177 জন হচ্ছে আপনার ওই অটো আর ওই যে মোটরসাইকেল মিলে। হাত পা ভাঙ্গাগুলোই বেশি, যেগুলো অটো এবং মোটরসাইকেল। গত 3 বছরের পরিসংখ্যান বলছে, উৎসব আনন্দের দিনগুলোতে বাড়ে দুর্ঘটনা। প্রতি বছরই ঈদ উল ফিতরেই ঘটে 300 থেকে 350 দুর্ঘটনা। এতে প্রাণ হারান 300 থেকে 400 মানুষ। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, সারা বছর দায়সারাভাবে চলে 7 দিনের মধ্যে দুর্ঘটনা কমানো সম্ভব না। দরকার সড়কে সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনা আর প্রযুক্তির সহায়তা। বিজ্ঞান বলে রাস্তাটা হবে রেগুলেটেড। কে রাস্তায় নামবে না নামবে, কে বৈধ কে অবৈধ, সারা বছর ধরে এটাকে নিবিড় নজরদারি করে নিরাপদ সড়ক নিশ্চিত করব। তাহলে ঈদের সময় সঙ্গত কারণে চাপ বাড়বে, একমুখী চাপ হয়, সবাই একসাথে দিতে চায়। এটার ম্যানেজমেন্টের জন্য তখন আর গায়ে গতরে নামতে হয় না। তাহলে হয় কি, জনগণ স্বস্তির একটা ঈদ করতে পারে। এছাড়া সড়ক দুর্ঘটনা এড়াতে যাত্রীদের সচেতনতার উপরও জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। ফরহাদুজ্জামান, ডিবিসি নিউজ, ঢাকা। ঈদের তৃতীয় দিন সোমবার জ্বালানি তেল নিয়ে নতুন টেলেসমাতি শুরু হয়। ওই দিন সকাল থেকে রাজধানীর বেশিরভাগ পাম্পেই মেলেনি পেট্রোল, অকটেন। যদিও ডিজেল দেয়া হচ্ছে অনেক পাম্পে। তবে জ্বালানি মন্ত্রী জানিয়েছেন, তেলের কোনো সংকট নেই, ফলে আতঙ্কেরও কোনো কারণ নেই। সরকার ঈদের আগেই জ্বালানি তেলের রেশনিং পদ্ধতি তুলে দিয়েছে। তবে তখনও স্বাভাবিক অবস্থায় পৌঁছায়নি তেল সরবরাহ। তবে ঈদের দিন ও পরের দিন সড়কে যানবাহন কম থাকায় সেভাবে সংকটের বিষয়টি বোঝা না গেলেও সোমবার সকাল থেকেই তার প্রভাব পড়তে শুরু করেছে। আমি 7টার সময় সিরিয়াল দিচ্ছি আর কি। তেল হয়তো 7-8 ঘন্টা সিরিয়াল দেওয়া লাগে, 5 ঘন্টা সিরিয়াল দেওয়া লাগে, তারপর তেল পাই আর কি। আমি আসছি 9:30টার দিকে, আর তেল আসছে 10:30টায়। একটা লোড করলো, এখন দিচ্ছে।
আর এখনো তো যাই নাই, বেশি নিচ্ছে কিনা বলতে পারতেছি না। ডিপো থেকে তো আমার দরকার ছিল আজকে 13.5 টোটাল 18,000 লিটার অকটেন আসছে, আর 4,500 ডিজেল আসছে। তো এটা আমার যতক্ষণ গাড়ি আছে আমি দিতে পারবো, আমার কোনো চাহিদার নাই, যে যা চাচ্ছে আমি দিতে পারছি। পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন বলছে ব্যাংক বন্ধ থাকায় পে অর্ডার না করতে পারায় ডিপো থেকে তেল আনা যাচ্ছে না। শিগগিরই পরিস্থিতি স্বাভাবিক হবে। তেলের সংকট নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে বলেও অভিযোগ তাদের। ব্যাংক আজকে 5 দিন যাবত বন্ধ। পে অর্ডার দেওয়ার পর ডিপো থেকে আপনাকে তেল সাপ্লাই করবে। ডিপো আজকেও খোলা আছে, গতকাল আর ঈদের দিন, এই 2 দিন মাত্র ডিপো বন্ধ ছিল। ঈদের আগের দিনও ওনারা রাত 12টা পর্যন্ত তেল দিচ্ছে। যার পে অর্ডার আছে সে তেল নিতে পারছে, যার পে অর্ডার নাই সে তেল নিতে পারে নাই। এদিকে গুলশানের নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপে জ্বালানি মন্ত্রী জানিয়েছেন, আতঙ্কিত হয়ে তেল কেনার প্রতিযোগিতা করার কোনো কারণ নেই, দেশে যথেষ্ট মজুদ আছে। স্পট মার্কেটে আমরা কিনছি, ভর্তুকি দিয়ে জনগণকে আমরা তেল দিচ্ছি। সেই জন্যই আমি জনগণের কাছে আহ্বান করছি যে আপনারা প্যানিক করবেন না, আপনাদের প্রয়োজনের বেশি তেলটা নেবেন না। মন্ত্রী প্রয়োজনের বেশি তেল না নিতে জনগণের প্রতি আহ্বান জানানোর পাশাপাশি সহযোগিতা কামনা করেন। মানে জনগণের কাছে এবং যারা নাকি গাড়ি চালায় তাদের কাছে আমার একটা আহ্বান থাকবে যে আপনারা প্রয়োজনের বেশি তেল নিয়েন না। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা। অকটেন ও পেট্রোল মিলছে না দেশের বিভিন্ন জেলায়। ঈদের ছুটিতে ডিপো থেকে তেল সরবরাহ না থাকায় দেখা দিয়েছে এই সংকট। এতে ভোগান্তিতে যানবাহন চালকরা। ঈদের ছুটিতে দেশের বিভিন্ন জেলায় তেল পাম্পে অকটেন ও পেট্রোলের সংকট দেখা দিয়েছে। বেশ কিছু পাম্প ঈদের ছুটিতে বন্ধ, আবার কিছু পাম্প জ্বালানি শূন্য। এতে ভোগান্তিতে পড়েছেন বাইকার সহ যানবাহন চালকরা। ঈদের ছুটিতে ডিপো থেকে তেল সরবরাহ বন্ধ থাকায় খুলনায় তৈরি হয়েছে জ্বালানি তেলের সংকট। ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন যানের যাত্রীরা। তবে সোমবার থেকে খুলনার 3টি ডিপো পদ্মা, মেঘনা ও যমুনার উত্তোলন ও বিপণন শুরু হওয়ায় কমতে শুরু করেছে সংকট। ফ্যামিলি নিয়ে একটু দূরে যাবো, তেলের সংকটে যাইতে পারতেছি না, পেট্রোল পাওয়া যাচ্ছে না, আমরাও দুর্ভোগে ভুগছি চলাফেরার জন্য। এই অবস্থায় আছি আমরা, ছিলাম যে পেট্রোল পাই কিনা তো পাচ্ছি না। আর অনেক জায়গায় তো তেল নাই বলতেছে, বন্ধ করে দিয়ে চলে গেছে। এদিকে তীব্র জ্বালানি সংকটে খাগড়াছড়ি সাজেক পর্যটন রুটে ভোগান্তিতে পড়েছেন পর্যটকরা। বিশেষ করে ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলে করে আসা অনেক পর্যটক খাগড়াছড়িতে এসে অকটেন বা পেট্রোল না পেয়ে সাজেক যাওয়ার পরিকল্পনা বাতিল বা সীমিত করতে বাধ্য হচ্ছেন। গাড়িগুলো যে পড়ে আছে, যে বিভিন্ন জায়গায় পর্যটক বিভিন্ন জায়গায় যাচ্ছে আসতেছে, একই অবস্থা। এখন তেলের জন্য আমরা কোথাও বের হইতে পারবো। এখন যে এখান থেকে সাজেক যাবো বা সাজেক থেকে আসার জন্য যে তেলের দরকার, তেল তো আর নাই। ব্যক্তিগত যানবাহন দিয়ে যাতায়াত করে এখন তো ওই অবস্থায় আর যাতায়াত করাও সম্ভব হবে না। এভাবে যদি চলতে থাকলে তো আমাদের আসলেই অসুবিধা। মালিকপক্ষ বলছে ডিপো থেকে নতুন করে তেল সরবরাহ না আসায় সংকট দেখা দিয়েছে। এত লোক এত জড়াইছে যে মানুষরা বলতেছে তেল আছে, আপনারা এসে চেক করে এখন দেখছে। খাগড়াছড়িতে দিনে গড়ে 25 থেকে 30 হাজার লিটার জ্বালানির চাহিদা থাকলেও ঈদের ছুটিতে সেই চাহিদা বেড়ে যায় কয়েক গুণ। লিখনকান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক। পিরোজপুর ও গাইবান্ধা সহ দেশের বিভিন্ন অঞ্চলে তীব্র জ্বালানি সংকটে চরম ভোগান্তিতে পড়েছেন যানবাহন চালকরা। চাহিদা মতো পেট্রোল, অকটেন ও ডিজেল না পাওয়ায় প্রতিদিনই পাম্পগুলোতে দীর্ঘ লাইনের সৃষ্টি হচ্ছে। পিরোজপুর জেলার প্রায় অধিকাংশ পাম্প জ্বালানি শূন্য হয়ে পড়ায় ভোগান্তিতে মোটরসাইকেল সহ পেট্রোল চালিত যানবাহনের চালকরা। স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের দিন বিকেল থেকেই জেলার অধিকাংশ তেল পাম্পে অকটেন ও পেট্রোলের মজুদ ফুরিয়ে যেতে শুরু করে। ডিপো থেকে নতুন জ্বালানি না আসায় পরিস্থিতি জটিল হয়ে ওঠে। এদিকে গাইবান্ধায় জ্বালানির সংকট এতটাই প্রকট আকার ধারণ করেছে যে ইতোমধ্যেই শহরের ফিলিং স্টেশনগুলো বন্ধ হয়ে গেছে। প্রতিদিনই দীর্ঘ লাইনের সৃষ্টি হচ্ছে পাম্পগুলোতে। মাত্র 100 টাকার তেল নিতেও অপেক্ষা করতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা, যা জনদুর্ভোগকে চরমে পৌঁছে দিয়েছে। দ্রুত সংকট নিরসনে কার্যকরী পদক্ষেপ গ্রহণের দাবি ভুক্তভোগী চালকদের। আমি আসছি, এখন তেল নেব, টাঙ্কি ফুল করব, ঢাকা যাব। এখন যদি আমাকে 200 টাকার তেল দেয় আমি কিভাবে ঢাকা যাব? এখন দিচ্ছি না তারা, এখন আমি কি করতে পারি? আমার তেল লাগে 500 টাকার, সেখানে আমি পাচ্ছি এখানে 200 টাকা। পিরোজপুরে মাত্র 2টা পাম্পের একই অবস্থা, অকটেন নাই, একদম শেষ। কালকেও পাই নাই, আজকে 12টার দিকে শুরু করছে, তাও প্রায় 300-400 গাড়ি। দোকানে 300 টাকা লিটার তেল বেচে, সেখানে তেলের অভাব নাই। এরা সিন্ডিকেট করে তেল দোকানে দেয়, কিন্তু আমাদেরকে তেল দেওয়া হচ্ছে না। বাইরে লিটার মানে ট্যাঙ্কি তেল বিক্রি হচ্ছে, এই তেলগুলো কোথা থেকে আসতেছে? ঈদের পরে আর কোনো তেল পাইনি। ঈদের আগে যতটুকু তেল পাইছিলাম এটা ঈদের আগের দিন এবং গতকাল পর্যন্ত তেল দেওয়ার পরে আমাদের স্টকে আর কোনো তেল নাই, যার কারণে আমরা বন্ধ করে দিতে বাধ্য হয়েছি।
চিকিৎসার নামে রোগীদের সাথে প্রতারণা সহ বিভিন্ন অনিয়মের অভিযোগে সিলগালা করা হলো রাজধানীর শ্যামলীর ডক্টরস কেয়ার হাসপাতাল। সোমবার বিকেলে ওই হাসপাতাল পরিদর্শন শেষে সিলগালার নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি জানান, আজ থেকে শ্যামলী আসাদ গেট এলাকার হাসপাতাল এবং পর্যায়ক্রমে ঢাকাসহ সারা দেশে বেসরকারি ক্লিনিক, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চলবে। ডক্টরস কেয়ার হাসপাতাল, অনিয়মের শেষ নেই শ্যামলীর এই হাসপাতালে। চিকিৎসার নামে রোগীদের সাথে প্রতারণা চলে আসছিল দিনের পর দিন। সম্প্রতি অষ্টম শ্রেণী পাস একজনের অর্থোপেডিক সার্জন সেজে অস্ত্রোপচারের সংবাদ প্রকাশের পর সোমবার ওই হাসপাতালে পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। এ সময় জড়ো হয় ভুক্তভোগীরা। পরে ডক্টরস কেয়ার হাসপাতাল সিলগালা করার নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী। এরপর রোগীদের সরিয়ে নেওয়া হয় আশেপাশের হাসপাতালে। আরও অনেক ক্লিনিকের আমরা রিপোর্ট পেলাম। কালকে থেকে আমাদের ডাক্তার সাহেবরা যারা আছেন, আমাদের ডাইরেক্টর হসপিটাল, আমরা প্রত্যেকটা ক্লিনিককে শ্যামলী টু আসাদ গেট প্রত্যেকটা ক্লিনিক আমরা চেক করব। আমরা চেষ্টা করব তাদেরকে লাইমলাইটে আনতে, প্রপার নিয়মে যাতে চলে। স্বাস্থ্যমন্ত্রী জানান, পর্যায়ক্রমে ঢাকাসহ সারা দেশে হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চলবে। আমরা তো উন্নতি চাই, কারো পানিশমেন্ট চাই না, মানুষের সেবাটা যাতে পায়, এবং সেটার জন্য কালকে থেকে যা করা ইনশাল্লাহ আমরা শুরু করব। এই প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টার এইসব যেগুলি এটা যেরকম করছে, এরকম যারা করে এদের বিরুদ্ধে আমরা ড্রাস্টিক অ্যাকশনে যাবো ইনশাল্লাহ। পার্থ সাহা, ডিবিসি নিউজ, ঢাকা। দেশে যক্ষ্মা রোগী বাড়লেও আন্তর্জাতিক সহায়তা বন্ধ হওয়ায় কমেছে বরাদ্দ। রোগ নির্ণয়ের সুযোগ, ওষুধের প্রাপ্যতা, চিকিৎসা ও সেবার পরিধি। শঙ্কা দেখা দিয়েছে যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির ভবিষ্যৎ নিয়েও। এমন পরিস্থিতিতে বিশ্ব যক্ষ্মা দিবসে বরাদ্দ বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেছেন চিকিৎসকেরা। কোনাবাড়ির রাশিদা ভুগছেন যক্ষ্মায়। বর্তমানে চিকিৎসা নিচ্ছেন শ্যামলী টিবি হাসপাতালে। যক্ষ্মা একটি সংক্রামক রোগ যা মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস নামক ব্যাকটেরিয়ার কারণে হয়। বাংলাদেশে নানা কারণে বাড়ছে যক্ষ্মা। সরকারের সর্বশেষ হিসাব বলছে, প্রতি বছর 3,79,000 মানুষ নতুন করে যক্ষ্মায় আক্রান্ত হন, মারা যান 44,000। মানে কফ জমা, কাশ কাশ, জ্বর, কাশ, এই আর শ্বাসকষ্ট। এখন সময় এই হাঁপারটা ব্যথা করে, নিঃশ্বাস ছাড়তে গেলে। পানিটা একটু কমে এসে তো হালকা ব্যথা আছে আর কি। চিকিৎসকরা বলছেন, যক্ষ্মার বিভিন্ন ধরনের মধ্যে ওষুধ প্রতিরোধী যক্ষ্মাও বাড়ছে, যা উদ্বেগজনক। গুরুত্বপূর্ণ ওষুধগুলোতে দেখা যাচ্ছে ওষুধগুলো কাজ করে না, কারণ জীবাণুটা এই ঔষধ প্রতিরোধী জীবাণু। রিফাম্পিসিন এবং আয়নেজ জাতীয় অন্যতম মূল দুইটা ঔষধ, এটা যখন প্রতিরোধী হয় সেই জীবাণুটা, তখন এটাকে এমডিআর বা মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট টিউবারকুলোসিস বলা হয়। সারা ওয়ার্ল্ডে যেমন চ্যালেঞ্জ, আমাদের দেশেও চ্যালেঞ্জ। বৈশ্বিক পরিস্থিতিতে বরাদ্দ বন্ধ হওয়ায় স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে যক্ষ্মা নিয়ন্ত্রণ কার্যক্রম বর্তমানে বন্ধ রয়েছে। যে শক্তি নিয়ে, যে মনোবল নিয়ে আমরা কাজ করতাম, এই ইউএসএইড বন্ধ হয়ে যাওয়ার পর আমাদেরকে বড় ধরনের নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হলো। বিভিন্ন সংস্থার মাধ্যমে আমরা কিন্তু কোনো না কোনোভাবে আমাদের কার্যক্রমগুলো চালাচ্ছি। এমন পরিস্থিতিতে যক্ষ্মা নির্মূল ও নিয়ন্ত্রণ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। প্রাথমিকে নামি দামি স্কুলে ভর্তিতে অসুস্থ প্রতিযোগিতা বন্ধে এলাকাভিত্তিক বা ক্যাচমেন্ট পদ্ধতি অনুসরণের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। এতে করে আরও বেশি শিশুদের শিক্ষামুখী করা যাবে বলে মত তাদের। তবে যে পদ্ধতি হোক, ভর্তিতে শিশুদের ওপর চাপ তৈরি না করার পরামর্শ মনোরোগ বিশেষজ্ঞদের। দীর্ঘদিন পর লটারি পদ্ধতির পরিবর্তে আবারও প্রাথমিকে ভর্তির ক্ষেত্রে ভর্তি পরীক্ষা পদ্ধতি চালু করতে যাচ্ছে সরকার, যা নিয়ে চলছে আলোচনা সমালোচনা। প্রাথমিকে দেশের নামিদামি স্কুলগুলোতে শিশুদের ভর্তির জন্য মুখিয়ে থাকেন অভিভাবকরা। দীর্ঘদিনের লটারি পদ্ধতির পর আবারও ভর্তি পরীক্ষা চালু হলে এই ভর্তি যুদ্ধের চাপ পড়বে শিক্ষার্থীদের ওপর। বিশেষজ্ঞরা বলছেন, তথাকথিত ভালো স্কুলে ভর্তির জন্য অভিভাবকদের অসুস্থ প্রতিযোগিতা বন্ধে ক্যাচমেন্ট পদ্ধতি প্রচলন বড় সমাধান হতে পারে। ক্লাস্টার পদ্ধতিতে ক্যাচমেন্ট এরিয়ার মধ্যে নির্ধারিত স্কুলে ওই অঞ্চলের অভিভাবক এবং শিশুদেরকে ভর্তি করা বাধ্যতামূলক করে আমি মনে করি শিশুদের
স্ব অঞ্চলে ভর্তি করবার যে প্রক্রিয়া সেটা চালু করলে এই অসুস্থ প্রতিযোগিতা অনেকটা কমে যাবে। এছাড়াও আরও নানা রকমের বৈজ্ঞানিক, যৌক্তিক এবং গ্রহণযোগ্য পদ্ধতি বা প্রক্রিয়া আছে, সেটি আমি মনে করি যে শিক্ষা মন্ত্রণালয়ের সময় নিয়ে ভেবে চিন্তে গবেষণা করে তার পরবর্তীতে এই সিদ্ধান্তটি চূড়ান্তভাবে নেওয়া উচিত। ক্যাচমেন্ট পদ্ধতি অনুসরণে শিশুদের আরও বেশি শিক্ষাগামী করা যাবে বলেও মত বিশেষজ্ঞদের। জোনিং এর মাধ্যমে সব শিক্ষার্থীদেরকে যাতে আমরা স্কুলে আনতে পারি সেই ব্যবস্থা করা, যেটা এখন 40% আছে ক্যাচমেন্ট এরিয়ার কোটা, সেটা হয়তো 80% করা যেত। কিন্তু কোনো বিকল্প না ভেবে আলাপ আলোচনা না করে সিদ্ধান্তটা চাপিয়ে দেয়, কতটুকু সঠিক হয়েছে বুঝতে পারছি না। তবে যে পদ্ধতিই হোক, ভর্তিতে শিশুদের উপর যাতে কোনো ধরনের চাপ তৈরি না হয় সেদিকে নজর রাখার পরামর্শ মনোরোগ বিশেষজ্ঞদের। শুধুমাত্র শহর কেন্দ্রিক বা একটা নির্দিষ্ট সোশিও ইকোনমিক কন্ডিশনের কথাটা চিন্তা না করে আমরা যদি হলো সব ধরনের বাচ্চাদের কথা চিন্তা করে হলো আসলে প্রশ্ন পদ্ধতিগুলো করে, সেটা বেশি গ্রহণযোগ্য বা সেটাই বিবেচনায় রাখা উচিত। সবশেষ নিয়ম অনুযায়ী 6 বছর বয়স থেকে প্রাথমিকে ভর্তি হতে পারে শিশুরা। প্রতি বছর প্রাক প্রাথমিক ও প্রাথমিকে ভর্তি হয় প্রায় 40 লাখ শিশু। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। ঈদে টানা ছুটিতে 24 ঘন্টা চট্টগ্রাম বন্দর সচল থাকলেও সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে সমন্বয় না থাকায় সুফল মেলেনি। দীর্ঘ ছুটি ও অংশীজনদের নিষ্ক্রিয়তায় কন্টেইনার জটের পাশাপাশি থমকে যেতে পারে বন্দর থেকে পণ্য ছাড়করণ। এনবিআর থেকে কাস্টমস হাউস খোলা রাখার নির্দেশ দেওয়া হলেও আমদানি রপ্তানি কার্যক্রমে দেখা দিয়েছে স্থবিরতা। চট্টগ্রাম বন্দরে ঈদের দিন মাত্র 8 ঘন্টা অপারেশনাল কার্যক্রম বন্ধ ছিল। বাকি ছুটির দিনগুলোতে 24 ঘন্টাই চালু ছিল দেশের প্রধান এই সমুদ্র বন্দর। ঈদের 7 দিনের টানা ছুটিতে বন্দরে পণ্য ওঠানামা চালু থাকলেও ব্যাংক, সিএনএফ, শিপিং এজেন্ট, পরিবহন, কোয়ারেন্টাইন, গুদাম, কারখানার কার্যক্রম ছিল সীমিত। অংশীজনদের মধ্যে সমন্বয় না থাকায় গতি ছিল না পণ্য খালাস প্রক্রিয়ায়। এতে বন্দরে কন্টেইনার জটসহ পণ্য সরবরাহ ব্যবস্থা ও উৎপাদন খাত চাপে পড়ার আশঙ্কা বন্দর ব্যবহারকারীদের। আমদানিকারক সে যদি তার ওয়ারহাউস যদি মানে পণ্য রাখা সংরক্ষণের জন্য যদি ব্যবস্থা গ্রহণ না করেন, তাহলে কিন্তু চট্টগ্রাম বন্দর যতই আপনার খোলা রাখুক 24 ঘন্টা 7 দিন খুব বেশি সুফল একটা পাবে না। এবং বন্ধের সময়ে যাতে ব্যাংক খোলা থাকে, শিপিং এজেন্ট যাতে খোলা থাকে, সিএনএফ যাতে সেবা দেয়, কাস্টম খোলা থাকবে, বন্দরের সেবা দিবে। দীর্ঘ ছুটিতে বন্দর, কাস্টমস ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ে কাজ করার কথা থাকলেও বাস্তবে তা হয়নি। আমাদের বন্দরের টিম সর্বদা এই বিষয়ে প্রস্তুত রয়েছেন এ সংক্রান্ত যে কোনো সহযোগিতা করতে। তারা যদি আসেন, যারা ইম্পোর্টার এক্সপোর্টাররা আছেন, তারা সময় মতো এসে যদি তাদের মালামালগুলো নিয়ে যান, তাহলে বন্দরের গতিশীলতা বজায় থাকবে বলে আমরা আশা করছি। লম্বা ছুটির কারণে আমদানি রপ্তানিতে স্থবিরতা নেতিবাচক প্রভাব ফেলতে পারে রাজস্ব আয়, উৎপাদন ও বিনিয়োগে। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। ঈদের ছুটিতে রাজধানী ও আশপাশের বিনোদন কেন্দ্রগুলোতে ছড়িয়ে পড়েছে আনন্দের ঢেউ। উত্তরার দিয়াবাড়ি পরিণত হয় এক প্রাণবন্ত উৎসব মুখর স্থলে। পরিবার পরিজন নিয়ে নানা বয়সী মানুষের পদচারণায় মুখর হয়ে ওঠে পুরো এলাকা। তবে নিরাপত্তা নিয়ে অভিযোগ আছে অনেকের, পাশাপাশি খাবার ও অবকাঠামোগত উন্নয়নের দাবিও আছে। ঈদের তৃতীয় দিনে শিশুদের উচ্ছ্বাস, বড়দের অবসর, বিনোদন আর চারপাশ জুড়ে উৎসবের আমেজ মিলিয়ে দিয়াবাড়ি যেন হয়ে ওঠে ঈদ আনন্দ ভাগাভাগির এক মিলন মেলা। দুপুরের পর থেকে রাজধানীর উত্তরা দিয়াবাড়ি মেট্রো রেল স্টেশনে খোলা জলাশয়ে কায়াকিং, বিভিন্ন রাইড, ওয়াটার বেলুনে মেতে ওঠে শিশু কিশোরা। হাসি আনন্দে ফুটে ওঠে নগর জীবনের এক অন্যরকম উৎসবের চিত্র। ঈদ আনন্দটাই আসলে একটা অন্যরকম, নতুন ড্রেস, নতুন জুতা, ঘোরাঘুরি। সরকার আরো ইনশাল্লাহ আরো এটা ডেভেলপ করে দিলে আরো এখানে আরো ঈদ উদযাপন সবাই মিলে করতে পারবে ইনশাল্লাহ। আগে কখনো আসিনি, তো এই জায়গাটা আরো অনেক সুন্দর হোক, আমরা যেন প্রতি বছর আসতে পারি এই জায়গায়। ঈদের ছুটিতে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে প্রিয়জনদের নিয়ে আনন্দমুখর সময় কাটাচ্ছেন নানা বয়সের মানুষ। উন্মুক্ত পরিবেশে ঘোরাঘুরি করতে পেরে খুশি দর্শনার্থীরা। ভালো লাগবে, সবাই একসাথে আনন্দ করবে, তাই ভালো লাগবে। এরকম দৃশ্য তো রাজধানীতে দেখা যায় না সচরাচর। অনেক ভালো লাগতেছে, ঈদের আনন্দটা ডাবল হয়ে গেছে। এখানে এসে প্রথম আমি লাইফ জ্যাকেটটা যেটা আশা করলাম সেটা পাইলাম। পুরো লেকের আশপাশ জুড়ে সুপরিকল্পিতভাবে অবকাঠামো উন্নয়নের পাশাপাশি নিরাপত্তা জোরদার করার দাবি অনেকের। বিভিন্ন
মুভি থিয়েটার বা রেস্টুরেন্ট ছাড়া ঢাকার মধ্যে এই জায়গাটা একটু নতুন, একটু স্বাচ্ছন্দ্যবোধ লাগে, একটু গ্রাম্য ফিলটা আসে। অনেক সময় অনেক সিকিউরিটি কনসার্ন থাকে, ওইটার দিকে একটু নজর দিলে আমার মনে হয় সব কিছু ঠিক হয়ে যাবে। সরকারের কাছে দাবি একটাই, পর্যটক কেন্দ্র হিসাবে এটা যেন সরকার ঘোষণা করেন আর এদিকে যেন একটু দৃষ্টি দেন। ঈদের এই ছুটিতে রাজধানী জুড়ে উৎসবমুখর পরিবেশ, যেখানে পরিবার পরিজনের সান্নিধ্যে শান্তি খোঁজ মিলেছে নগরবাসীর। মাহমুদুল হাসান নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা। ঈদের টানা ছুটিতে দেশের সব বিনোদন কেন্দ্রই মুখরিত পর্যটকদের পদচারণায়। পার্বত্য রাঙ্গামাটি থেকে শুরু করে দক্ষিণে সুন্দরবন কিংবা বাগেরহাটের ৬০ গম্বুজ সবখানে ভিড় মানুষের। নির্বিঘ্নে ঘুরতে পেরে খুশি পর্যটকরাও। এতে সমৃদ্ধ হচ্ছে পর্যটন কেন্দ্রিক অর্থনীতি। হ্রদের স্বচ্ছ নীল জলরাশি, বোটে চড়ে হ্রদের সৌন্দর্য উপভোগ করছেন পর্যটকরা। মেঘ পাহাড়ের লেক ঝর্ণার মিতালি দেখতে অনেকেরই পছন্দের জায়গা রাঙামাটি। ঝুলন্ত সেতু, সাজেক ভ্যালি, পলওয়েল পার্ক, অরণ্যক সহ বিভিন্ন পর্যটন স্পট এখন মুখর পর্যটকের আনাগোনায়। বাচ্চা নিয়ে আসছি, ফ্যামিলি নিয়ে আসছি, সবার সাথে একটু ঘুরলাম, অনেকদিন পরে একটু ভালো সময় কাটলো। রাঙামাটি আসলে যে সৌন্দর্যের পূজা হচ্ছে রাঙামাটি। রাঙামাটির প্রায় সব হোটেল মোটেলই পর্যটকে পরিপূর্ণ। এতে খুশি পর্যটন খাত সংশ্লিষ্টরা। খুবই খুশি, এখানে পর্যটক আমাদের যে হোটেল মোটেল প্রায় 80% বুকিং হয়ে গেছে। আশা রাখি এটা 100% হওয়ার সম্ভাবনা আছে। মালিক সমিতির পক্ষ থেকে আমাদের সকল বোটগুলা সংস্কার এবং রং করে প্রস্তুত রেখেছি। তবে অন্যান্য বছরের তুলনায় এই বছর ভালো পর্যটক হয়েছে, আমরা সন্তুষ্ট। ঈদের টানা ছুটিতে ভিড় বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবনেও। করমজল, কটকা, কচিখালী ও আন্ধারমানিক সহ অন্যান্য স্পটও মুখরিত পর্যটকের পদচারণায়। সুন্দরবনে গেছিলাম, বানর দেখছি, সবকিছু ঘুরে ঘেরা দেখছি। আমি হরিণ দেখছি, কুমির দেখছি আর বানর দেখছি। আমরা ঈদের ছুটি উদযাপন করার জন্য এই সুন্দরবনকে বেছে নিয়েছি, এখানকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য। করমজল এবং সুন্দরবন আর বাড়িয়া দেখতে অনেক সুন্দর লাগলো। ভিতরে পর্যটকদের সুন্দর সুব্যবস্থা করা হয়েছে। এখানে ঝুলন্ত ব্রিজ আছে এই পাবনার পাশে, এখানে একটা ফুড ট্রেল আছে, 2 কিলোমিটার জায়গায় ঘুরে আসতে পারে। ইচ্ছা করলে আপনি 100 মিটার জায়গাও দেখতে পাবেন। ঈদের ছুটিতে অনেকেই ছুটে যান অনন্য নিদর্শন বাগেরহাটের ৬০ গম্বুজ মসজিদ দেখতে। সার্বিক নিরাপত্তায় তৎপর প্রশাসনও। সানজিদুল আলম, ডিবিসি নিউজ ডেস্ক। যেখানে সারা বেলা জল পাথরের মিতালি, স্বচ্ছ জলধারায় উল্লসিত অবগাহন। প্রকৃতির অতুলনীয় এই সৌন্দর্য ভিন দেশে নয়, শ্রীভূমি সিলেটের সাদা পাথর এলাকায়। তাই তো ঈদ কিংবা পার্বণে হাজারো দর্শনার্থী ছুটে আসেন এমন সৌন্দর্যে সামিল হতে। আর এই মুখরতা ঘিরে সমৃদ্ধ হয় সিলেটের অর্থনীতির ভাণ্ডার। জীবিকার অবলম্বন খুঁজে পায় ছোট বড় অনেক উদ্যোক্তা। মমতাবিহীন কালস্রোতে বাংলার রাষ্ট্রসীমা হতে নির্বাসিতা তুমি, সুন্দরী শ্রীভূমি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সিলেটের রূপে মুগ্ধ হয়ে সুন্দরী শ্রীভূমি বলেছেন। ঠিক বাস্তব চিত্র যেন এমনই। হাজার হাজার মানুষ এখানে ছুটে এসেছেন। স্বচ্ছ এবং শীতল জলে স্নান করে তারা ক্লান্তি ধুয়ে দিচ্ছেন। এসবই সিলেটের রূপমাধুরীর অনন্য এক বৈশিষ্ট্য। বছরভর জীবনের যান্ত্রিকতার বেড়াজাল ছাপিয়ে প্রকৃতির এমন সান্নিধ্য, ভ্রমণ পিয়াসী মন সত্যিই যেন মুক্ত বিহঙ্গ। শীতল জলে গা জোড়ায়, চোখ জোড়ায় মেঘালয়ের বিশালতায়। এ যেন ধরণীর বুকে এক টুকরো স্বর্গ। গরমের মধ্যে এই ঠান্ডা পানি খুব ভালো লাগছে। আমাদের দেশে এত সুন্দর জায়গা আছে। আমি প্রথম এসেছি ভোলাগঞ্জে, খুব ভালো লাগছে। এই বছর আইয়া খুব ভালো লাগে, পানি কম তবে এনজয় করাম সবাই মিলে। সাদা পাথরটা খুব এনজয় করতেছি, আমরা পরিবার সহ আসছি। আমরা উত্তরবঙ্গের মানুষ, এখানে আসছি, খুব এনজয় করতেছি, ভালো লাগে, খুব মজা লাগে। ফ্যামিলি নিয়ে আইছি, সবাই ঘুরতে আইছি, জাফলং গেছি, মাজার গেছি, সব জায়গায় ঘুরছি, সুন্দর লাগে। সিলেটটা আসলে মন ভরে যায়, দেখার মতো প্লেস, নান্দনিক প্লেস, সাথে পাহাড়, সাদা পাথর, ঝর্ণা, এখানে কি নাই। ঘাট থেকে মিনিট 10 নৌকা ভ্রমণের পর অতিথিদের স্বাগত জানায় বাহারি ঘোড়সাওয়ার। আছে আরো নানা আয়োজন, স্থানীয়দের বড় অংশই যেগুলোর সাথে সম্পৃক্ত। কত সুন্দর সুন্দর পাথর দেখা মনটা জুড়াইছে, সাদা পাথর দেখা মনের আশা পুরাইছে, মনের আশা পুরাইছে। এমন দৃষ্টিনন্দন স্পটে শৌচাগার সহ আরও কিছু সুযোগ সুবিধা বাড়ানোর তাগাদা পর্যটকদের আশ্বাসও দিচ্ছেন স্থানীয় সাংসদ। ন্যাচারালি থাকা ভালো, দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা নিতে হবে এবং চিন্তা ভাবনা করেই নিতে হবে, যাতে করে আমাদের ইনভেস্টমেন্ট যেন বৃথা না যায় এবং সত্যিকার অর্থে মানুষ যেন এনজয় করতে পারে।
প্রকৃতি অক্ষুণ্ণ রেখে সঠিকভাবে অবকাঠামোগত সুবিধা নিশ্চিত করতে পারলে সাদা পাথর দেশের অর্থনীতিতে ব্যাপক অবদান রাখবে, এমনটাই প্রত্যাশা সকলের। প্রত্যুষ তালুকদার, ডিবিসি নিউজ, সিলেট। দুর্নীতি ও হত্যা মামলায় আসামি ফেনী ৩ আসনের সাবেক সংসদ সদস্য অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। মধ্যরাতে রাজধানীর বাড়িধারা ডিওএইচএস থেকে তাকে গ্রেপ্তারের পর ডিবি কার্যালয়ে নেওয়া হয়। আইনশৃঙ্খলা বাহিনী জানায়, হত্যা মামলার আসামি গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ছিলেন মাসুদ উদ্দিন চৌধুরী। সেই পরোয়ানার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। 2018 সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী ৩ আসন থেকে জাতীয় পার্টির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। এর আগে তিনি আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম নিয়েছিলেন। তবে 5 দিনের মধ্যে দল পরিবর্তন করে জাতীয় পার্টির মনোনয়নে নির্বাচন করেন এবং বিজয়ী হন। নির্বাচনের আগে তিনি দলটির সভাপতি মণ্ডলীর সদস্য হন। দেশের বহুল আলোচিত 1/11 সময় সাবেক এই সেনা কর্মকর্তা গুরুতর অপরাধ দমন সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির সমন্বয়কের দায়িত্ব পালন করেন। যত্ন আর ভালোবাসায় তিলে তিলে বড় করে তোলা সন্তানরাই যখন শেষ বয়সে বাবা মাকে ভুলে যায়, তখন তাদের জীবনের শেষ আশ্রয় হয়ে ওঠে বৃদ্ধাশ্রম। ভোলায় এমনই এক বৃদ্ধ নিবাসে কাটছে অসহায় বাবাদের একাকী জীবন, যেখানে কষ্ট আছে, অভিমান আছে, আছে না বলা কিছু মেনে নেওয়া গল্প। ঈদ মানেই আনন্দ, নতুন কাপড়, খাবার আর পরিবার পরিজন নিয়ে একসঙ্গে সময় কাটানো। কিন্তু ভোলার নিজাম হাসিনা ফাউন্ডেশনের বৃদ্ধ নিবাসের বাসিন্দা আবুল কালামের কাছে ঈদ এখন স্মৃতির ভেতর আটকে থাকা এক অনুভূতির নাম। বৃদ্ধাশ্রমে আশ্রয় নিয়েছি, খাইলো এখানে, না খাইলো এখানে। ঈদ করমে কোন জায়গায়, এখানে যা কভারে আছে তাই হবে। এখানে যারা যারা আছি তারাই বন্ধুদের মতো চলতে আছি, খাইতে আছি। বৃদ্ধনিবাসটির অন্য বাসিন্দাদের অবস্থাও প্রায় একই। কেউ সন্তানদের অবহেলায়, আর কেউ বা নিঃস্ব হয়ে নিয়েছেন আশ্রয়। বৃদ্ধনিবাস থেকে পাওয়া নতুন পোশাক পরেই ভাগাভাগি করেন উৎসবের আনন্দ। আমাকেও পোলা পায় না, আজকে আমার কোনো খবর নিতে আসে না। মনটা খুব খারাপই লাগে। আঙ্গু মা বাবা তো আঙ্গর লালন পালন করছে। আমরা যতটুকু পারছি আল্লাহর রহমতে মা বাবারে তাগরে মাটি মুটি দিছি, একখানে ছিলাম। প্রতি বছর ঈদ এনে করি, এর আর কোনো যাই না, বাইতে যাই না। কামরায় শরীর ব্যথা করে, বিষ ব্যথা আর কাশ, জ্বর। চেয়ারম্যান হিসাবে আল্লাহর সে 7 কাঠা জমি দিছে, মহল্লার যারা আছে এগুলো মাটি দেয়। মানে আমাকে গার্জেন তো আমাকে দিব না, মাটি এখানে দিতে হবে। জীবন সায়ান্নে এসে কাউকে যেন সন্তানদের অবহেলায় বৃদ্ধাশ্রমে আশ্রয় নিতে না হয়, সেজন্য ব্যক্তি থেকে শুরু করে সমাজ ও সরকারি পর্যায়ে সচেতনতামূলক কার্যক্রম নেওয়া উচিত বলে মত সচেতন মহলের। আমাদের পরিবারে এবং জীবনে সঙ্গে এই বৃদ্ধাশ্রম এই কনসেপ্টটি যায় না। কোনো বৃদ্ধাশ্রম না থাকুক, এটি চাওয়া। প্রতিটি ঘর বৃদ্ধাশ্রম হয়ে উঠুক, বৃদ্ধদের আশ্রয় উঠুক। সন্তান, বাবা, এই যে দায়িত্ব কর্তব্য, এগুলো যদি আমরা সচেতন করতে পারি, আমার বিশ্বাস যে আমার মনে হয় না এই দেশে বৃদ্ধাশ্রমের প্রয়োজন আছে। ছোটবেলায় বাবা মাকে হারানোর কারণে তাদের সেবা করতে পারেননি, সেই অভাববোধ থেকেই অসহায় বৃদ্ধদের সেবা করে খুঁজে পান আত্মতৃপ্তি, এমনটাই বলছেন বৃদ্ধাশ্রমটির প্রতিষ্ঠাতা। বাবার মতো তারা সেখানে থাকবে, তারপরে আমি বাবা বলে ডাকবো, এই মানসিকতাই আমি কিছু লোককে, প্রায় মিনিমাম 50-60 জন লোক ওখানে রেগুলার থাকেন এবং রোজার সময় প্রায় 100-150 লোক থাকেন। এই কারণে আমি বৃদ্ধনিবাস করেছি, কিন্তু এখানে তা করে আটকে রাখার জন্য না। পরিবার হবে ভালোবাসা, যত্ন আর দায়িত্ববোধের নিরাপদ আশ্রয়স্থল, যেখানে সম্মানের সাথে আশ্রয় হবে বয়োজ্যেষ্ঠদের, এমন প্রত্যাশা বৃদ্ধাশ্রমের বাসিন্দাদের। ডিবিসি নিউজ ডেস্ক। বরিশালের বাবুগঞ্জে কৃষক ব্যস্ত আখের গুড় তৈরিতে। কৃষক বলছে এই গুড় একদম নির্ভেজাল। 50 বছরের বেশি সময় ধরে চলমান এই ঐতিহ্যে মিলছে বাড়তি আয়। বাজারজাতকরণে সহযোগিতা পেলে দক্ষিণাঞ্চল জুড়ে প্রসারিত হতে পারে এই শিল্প। কেউ মেশিনে আখ মাড়াইয়ে ব্যস্ত, কেউ রস ঢালছেন বিশাল কড়াইয়ে, আবার কেউ নাড়ছেন ফুটন্ত রস, যেন মিষ্টির ভাজে ভাজে লিখছেন জীবনের ইতিহাস। এই দৃশ্য বরিশালের বাবুগঞ্জের দেহেরগতি ইউনিয়নের বাহেরচর গ্রামের। প্রায় 50 বছর ধরে সনাতন পদ্ধতিতে তৈরি করা হচ্ছে আখের গুড়। বরিশাল বিভাগ জুড়ে প্রায় 1400 হেক্টর জমিতে আখ চাষ হয়েছে। কৃষক বলছে তাদের তৈরি গুড় একদম খাঁটি, মেশানো নেই কোনো রাসায়নিক। এখানে আসছে যারা নেয় তারা 180, 90
আবার কোনো সময় আর কমেও বেচা কিনে হয়, কিন্তু হেরা তো নিয়া 250-300 টাকাও বেচে। ফাঁস ওষুধ এগুলো দিলে যে টাকা আমরা বছর শেষে গুড় বিক্রি করি 1 কেজি যেমন 200 টাকা বিক্রি করি, আসলে ন্যায্য এটা হয় না। ঠিক আছে, নর্মালি গুড়ের দাম আমরা যদি 250 টাকা করে পাই তাহলে মোটামুটি আমাদের মানে পোষায়। 180-র ভিতরে সবাই লাভবান, কেউ লোকসানে নাই। মাটি ও পানি আখ চাষের উপযোগী হওয়ায় শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠলে এ চাষ আরও বাড়ানো সম্ভব বলছেন কর্মকর্তারা। আর বাজারজাতকরণেও রয়েছে প্রশাসনের আশ্বাস। যতটুকু উৎপাদন এবছর হয়েছে আগামী বছর যেন আরও বেশি পরিমাণ উৎপাদন আমরা করতে পারি এবং মানুষকে একদম ভালো মানের গুড় বলতে যা বোঝায় সেটা আমরা যেন দিতে পারি। বাবুগঞ্জ যেন এটার একটা রিসোর্স সেন্টার হিসেবে আমরা এটা তৈরি করতে পারি। এ জায়গায় মিল গড়ে ওঠে, তখন কিন্তু বাণিজ্যিকভাবে আবাদ শিওর বৃদ্ধি পাবে, কোনো সন্দেহ নাই। এখন সরকার যদি আগাই আসে তাহলে চাষিদেরও আগ্রহ বাড়বে, চাষি আবাদ বাড়াবে। কৃষকের ঘাম আর আগুনের আঁচে আখের রস হয়ে ওঠে গুড়। যদি মেলে সঠিক মূল্য আর সহযোগিতা, তবে এই ছোট্ট গ্রামই হয়ে উঠতে পারে খাঁটি গুড় উৎপাদনের অনুপ্রেরণা। জিয়াদ মাহমুদ, ডিবিসি নিউজ, বরিশাল। প্রায় 1000 বছর ধরে শেকড় ডালপালা ছড়িয়ে বিশাল আকৃতি পেয়েছে একটি তেঁতুল গাছ। সেই গাছের এমনই প্রভাব যে তারই নাম হয়েছে গ্রামের। তবে সেই গাছ ঘিরে রহস্য আর গল্পের ডালপালাও বিস্তার লাভ করেছে অনেক দূর। গাছকে কেউ করেন পূজা, কেউ বা মানত করেন। মুখে মুখে গল্প ছড়িয়েছে যে গাছের ডাল কাটে তার মৃত্যু হয়। তবে উদ্ভিদ বিজ্ঞানীরা বলছেন মানুষ মেরে ফেলার মতো অলৌকিক কোনো শক্তি এই গাছের নেই। বিশালাকার রহস্যজনক তেঁতুল গাছটি রাজশাহীর পবা উপজেলার হরিয়ান ইউনিয়নের তেঁতুলতলা গ্রামে। প্রাচীন এক তেঁতুল গাছ নিয়ে গজিয়েছে নানা গল্প, ছড়িয়ে আছে অনেক রহস্য। গাছটির এমনই দাপট যে গ্রামের নাম হয়েছে তার নামেই। তেঁতুল গাছের নিচে গড়ে উঠেছে একটি ছোট্ট বাজার। ডাল ঢুকে গেছে দোকানের ভেতর, বাড়ির ছাদে। গল্প আর বাস্তবতার ডালপালা এতটাই ছড়িয়ে গেছে যে কেউ গাছের ডাল কাটার সাহস পায় না। ছড়িয়ে গেছে এমন ভীতি, কেউ গাছের ডাল কাটলে মৃত্যু হয় তার। 1971 সালের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর একটি গাড়ি গাছটির ডালের কারণে বাধা পায়। বাধ্য হয়ে গাছটির ডাল কেটে একটু সামনে যেতেই গাড়িটি পড়ে দুর্ঘটনায়, মারা যায় অনেকে। কয়েক বছর আগে এক ব্যবসায়ী তার দোকান ঘেঁষা ডাল কাটার পর অসুস্থ হয়ে পড়েন তিনি। শতাব্দী ধরে তো আমাদের ইতিহাস, যেমন আমরা যদি বয়োজ্যেষ্ঠদের জিজ্ঞেস করি তারা যদি এভাবে কয়েকটা পিঁড়ি দেখা গেছে যে বয়সটা সবাই বলছে যে গাছটা আমরা হয় দেখছি এরকম। আমার চোখে দেখা গাছে উঠি একজন বেয়াদবি কথাবার্তা বলিছে, মানে একটু টিটকেরা ভাব কথাবার্তা বলে না, আমরা বলার সাথে সাথে ডাল ভেঙে পড়িস। আমাদের মুসলমানদের পরিপূর্ণ বিশ্বাস থাকতে হবে যে গাছ আমাদেরকে কোনো ক্ষতিও পৌঁছাইতে পারে না, গাছ কোনো আমাদেরকে উপকারও পৌঁছাইতে পারে না। ক্ষতি লাভ লোকসান সব আল্লাহ তাআলাই করে থাকেন। শত বছর ধরেই বংশ পরম্পরায় গাছটির পূজা করেন সনাতন ধর্মের অনুসারীরা। অনেকে আসেন মানত করতে, দূর থেকেও মানুষ এসে মানত করেন। গাছটি ঘিরে ছড়িয়ে পড়েছে নানা কিংবদন্তি। আমার শাশুড়ি বলছিল যে হেলো এই জায়গাতে একটু মানা বিচার করো, মানিটা নিচে হলো, এই জন্যে আমি মনের বিশ্বাস আমি এই জায়গাতে ধূপকাঠি মোমবাতি ধরায় দিয়ে। স্থানীয় মসজিদের ইমামের দাবি, গাছটিতে বাস করা দুষ্টু জিন মানুষের ক্ষতি করে। জিনেরা এখানে ভয় দেখাতো মানুষকে, এখানে আসলে তারা এই গাছে থাকতো জিন। এখানে ইসলাম বলছে যে কোনো ভয় ভীতির কারণে আজীব কিছু দেখলে মানুষ অজ্ঞান হয়ে যেতে পারে। উদ্ভিদ বিজ্ঞানীরা বলছেন পরীক্ষা ছাড়া গাছটির বয়স নির্ণয় করা সম্ভব নয়। ঘন ছায়াযুক্ত হওয়ায় বিশাল গাছটিতে অনেক পাখি ও পতঙ্গের আবাস। এ কারণে ব্যতিক্রমধর্মী কিছু লক্ষণীয় জিনিস মানুষের অবচেতন মনে সৃষ্টি হয়। তবে মানুষ মেরে ফেলার মতো অলৌকিক শক্তি এই গাছের নাই। এই গাছকে নিয়ে একটা আগে থেকেই লোকজ কাহিনী প্রচলিত আছে যে এই গাছের নিচে ভূত থাকে। আসলে ভূত বলে কিছু থাকে না, এইটা সম্পূর্ণ মস্তিষ্কের একটি কাজ। উন্নয়নের নামে সারা দেশে যখন চলছে বৃক্ষনিধন, তখনও কালের সাক্ষী হয়ে তেঁতুল গাছটি দাঁড়িয়ে আছে শত শত বছর ধরে। তাই গাছটি নিয়ে যুক্তিহীন কথা না ছড়ানোর আহ্বান সচেতন মানুষদের। সৌরভ হাবিব, ডিবিসি নিউজ, রাজশাহী। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালী ঘিরে অবস্থান বদলেছে যুক্তরাষ্ট্রের। ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও জ্বালানি অবকাঠামোতে হামলা 5 দিনের জন্য স্থগিতের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে গঠনমূলক আলোচনা চলছে বলেও দাবি তার। তবে এই দাবি অস্বীকার করেছে তেহরান।
শনিবার হরমুজ প্রণালী খুলে দিতে ইরানকে আলটিমেটাম দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে একদিন না যেতেই সুর পাল্টালেন তিনি। ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও জ্বালানি অবকাঠামোয় সম্ভাব্য হামলা 5 দিনের জন্য স্থগিতের ঘোষণা দিয়েছেন ট্রাম্প। স্থানীয় সময় সোমবার ট্রুথ সোশ্যালে এই ঘোষণা ছাড়াও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে গঠনমূলক আলোচনা চলছে বলেও দাবি করেন তিনি। এদিকে আলোচনার দাবি প্রত্যাখ্যান করে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জ্বালানি তেলের দাম কমানো এবং সামরিক পরিকল্পনা বাস্তবায়নের জন্য সময়ক্ষেপণ করতেই এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট। একটি সরকারি সূত্রের বরাতে ইরানের সংবাদ সংস্থা ফার্স নিউজ জানায়, তেহরানের পক্ষ থেকে বিদ্যুৎ কেন্দ্রে পাল্টা হামলার হুঁশিয়ারি দেওয়ার পর পিছু হটেছেন ট্রাম্প। যুদ্ধের 23তম দিনে ট্রাম্পের এমন সিদ্ধান্তের পরপরই আন্তর্জাতিক জ্বালানি বাজারে প্রভাব পড়ে। তেলের দাম কমে দাঁড়ায় ব্যারেল প্রতি $96। সামিউল ইসলাম, ডিবিসি নিউজ ডেস্ক। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।